जब हम जवां होंगे जाने कहाँ होंगे, जब हम जवां होंगे जाने कहाँ होंगे, लेकिन जहाँ होंगे वहाँ फरियाद। नमस्कार, আমি স্বপন আপনাদের সঙ্গে আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইল আমার প্রত্যেক ফেসবুক ফ্রেন্ডসদের, সাবস্ক্রাইবারদের, শুভানুদের এবং আমার অগণিত গুরুজন ব্যক্তিদের জন্য আমার নমস্কার, শ্রদ্ধা রইল। আশা করি সকলে ভালো আছে, সারাটা দিন ভালো গেছে। আর আরেকটা কথা, যে এখনকার যা যুগ, ছেলে বা মেয়েরা, এর মধ্যে বুড়ি ছুরি, বুড়া ছোকরা সবই আছে। এর মধ্যে বিয়ে করব না, রিলেশনশিপে থাকব, যদি বাড়ির লোকের অমত থাকে, ডোন্ট কেয়ার, ছুঁড়ে ফেলে দাও অভিভাবকদের। তারপরে যখন কোনো বিপদ ঘটবে তখন একটা ধর্ষণ কেস চাপিয়ে দাও, বাস কেল্লা ফতে। সেই বিষয়টা কথা বলি, সমাজটা কোথায় যাচ্ছে আর কোথায় অলরেডি চলে গেছে। আমার একটা অনুরোধ, যেভাবে করে আসি একটু ফলো, সাবস্ক্রাইব আর লাইক এবং শেয়ার করে দেবেন, তাই একটু এন্টু পাবো। আপনারাও আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশনটা পেয়ে যাবেন। সুপ্রিম কোর্ট বলছে যে সম্পর্ক ভাঙলেই একটা অস্ত্র দ্বারায় সহবাস। ট্রেন্ডে উদ্বিগ্ন, মানে এই যে ট্রেন্ড, সুপ্রিম কোর্ট, ভারতের সুপ্রিম কোর্ট, আমাদের দেশের সুপ্রিম কোর্ট খুব উদ্বিগ্ন। সুপ্রিম কোর্ট বলেছে যে বর্তমান যুব প্রজন্মের কাছে নৈতিকতা, কৌমার্য, সতীত্বের ধারণা একেবারেই অন্য। সত্যি তাই, আমাদের সময় তো এগুলো একটা সম্মান ছিল, উভয় পক্ষেরই ছিল, নারী পুরুষ। এখন এর কথা ছেড়ে দিন। ফরেনার হতে চায়, ওয়েস্টার্ন কালচারে নিজেকে সুশিক্ষিত বা সুশিক্ষিতা, সেই ট্রেন্ডে নিজেদেরকে জাহির করে, কিন্তু ভুলে যায় যে আমরা ইংরেজদের কথায় আমরা নেটিভ। আমাদের দ্বারা ওইসব মানায় না, ওর সঙ্গে মানিয়ে নেওয়া যায় না, কারণ আমাদের জন্ম, আমাদের শিক্ষা দীক্ষা এবং আমাদের ভৌগোলিক পরিবেশ সম্পূর্ণ আলাদা। সেই জন্য সুপ্রিম কোর্ট এই কথাই বলেছেন যে বর্তমান যুব প্রজন্মের কাছে নৈতিকতা, কৌমার্য, সতীত্বের ধারণা একেবারেই অন্য, আর এই ধরনের অভিযোগকে রক্ষণশীলতার প্রকাশ বলেই মনে করছি। এখানে সেই পুরুষকেই কাঠগড়ায় তোলা হচ্ছে বা তোলা হয়েছে, এটা সুপ্রিম কোর্টের বিচারপতিরা এরকম একটা উক্তি করেছেন। সেই বিষয়ে একটু শেয়ার করি আপনাদের সঙ্গে, তাহলে ব্যাপারটা অনুধাবন হবে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং কথা না রাখার ধর্ষণের অভিযোগ, এই নিয়ে অনবরত মামলা হয়ে চলেছে, এখনো হচ্ছে, আমার মনে ভবিষ্যতেও হবে। তা নিয়ে 2রা এপ্রিল বুধবার, 2রা এপ্রিল 2025 সাল বুধবার কিছুটা, এই দিনে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কিছুটা উদ্বেগ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টে। আদালতের পর্যবেক্ষণ যে রোমান্টিক সম্পর্ক থেকে দুজনের শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছেন, কিন্তু সেই সম্পর্ক ভেঙে গেলেই
মহিলা ধর্ষণের অভিযোগ করছেন। কিছু আইন আছে, বধূ নির্যাতন কেস, সে সত্যি মিথ্যা পরের কথা, 498 বা 498A চাপিয়ে দিল, পরে দেখা গেল হয়তো কেসটা মিথ্যে। শ্বশুর শাশুড়িকে ফাঁসালো, স্বামীকে ফাঁসালো, বা তার গোষ্ঠী যত ছিল পরিবারে, আর যদি সত্যি হয় তো ঠিক আছে, সেটা আমি সাপোর্ট করি, আমজনতা সাপোর্ট করবে। কিন্তু যদি কেসটা মিথ্যে হয়, মিথ্যা অভিযোগ দিয়ে নিজের স্বার্থে ব্যাঘাত ঘটেছে বলে স্বামীকে বা তার শ্বশুরবাড়িকে থানায় কোর্টে ঘানি টানানো, এই চরিত্রটা বা এই ট্রেন্ডটা ভালো নয়। ইটস নট আ ফেয়ার। এবং এটা হচ্ছে, এটা তো সাধারণ এই সমাজে এগুলো হচ্ছে। আর কিন্তু এটা বর্তমান সমাজের মূল্যবোধের প্রেক্ষিতে একেবারেই গ্রহণযোগ্য নয়, সুপ্রিম কোর্ট বলছে। পাশাপাশি এমন অভিযোগের ট্রেন্ড আদতে রক্ষণশীল মানসিকতার প্রকাশ বলেও পর্যবেক্ষণ বিচারপতি এস এস সুরেন্দ্র, এস এস সুরেন্দ্র নয়, এস এস সুন্দ্রেশ, এস এস সুন্দ্রেশ এবং বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চ, দুজন বিচারপতি ডিভিশন বেঞ্চের এই পর্যবেক্ষণ। তবে পাশাপাশি বেঞ্চ এও জানিয়েছে যে ব্যাখ্যা যেভাবেই করা হোক না কেন, সব সময় একজন মহিলা ভিকটিম হয়ে পড়েন, আর এক্ষেত্রেও ঠিক তাই। তবে তারা এই মামলাটি আরও শুনবেন বলে জানিয়েছেন। একটা মামলার পরিপ্রেক্ষিতে তিনি বা ওনারা বা তাঁরা এই কথাগুলো বলেছেন। বেঞ্চের ব্যাখ্যা যে বর্তমান যুব প্রজন্মের কাছে নৈতিকতা, কৌমার্য, সতীত্বের ধারণা একেবারেই অন্য, আর তাই এই ধরনের অভিযোগকে আমরা রক্ষণশীলতার প্রকাশ বলেই মনে করছি। কারণ এখানে সেই পুরুষকেই কাঠগড়ায় তোলা হয়েছে জেনে শুনে, উইদাউট any documents, any legal relation or marriage like that। যখন একসঙ্গে থাকার পর যখন মনোমালিন্য হলো, দেয় পুরুষটাকে একবার ফাঁসিয়ে, যে আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস করো। আরে ভাই, তুমি কি বাচ্চা মেয়ে? তুমি তো জেনে শুনেই একটা ইললিগ্যাল, আমাদের দেশে এখনো লিভ ইনটাকে অবৈধ বলেই ধরা হয়। আছে এরকম অনেক পুরুষ, অনেক মহিলা আছে, বিয়ে করবো না, কোনো স্বামী স্ত্রী হিসেবে লিভ ইন থাকবো। যাক, সেটা অন্য প্রসঙ্গ, ওই ব্যাপারে বলে কোনো লাভও নেই। যে যেরকম ট্রেন্ড নিয়ে বাঁচছে সমাজ, সমাজটা গোল্লায় যাবে কি উন্নতির পথে যাবে, সেটা আপনারাও দেখবেন, আমরাও দেখব, আমাদের নেক্সট জেনারেশনও দেখবে। ভালো হলে ভালো, না হলে ভুগবে, সোজা কথা। আর আরেকটা কি, আরেকটা হচ্ছে, কারণ এখানে সেই পুরুষকেই যখন কাঠগড়ায় তোলা হচ্ছে, তখন এনগেজমেন্ট হয়ে যাওয়ার পরেও বিয়ে না করার অভিযোগেই এই মামলাটি হয়েছিল। এটা বুধবার 2রা এপ্রিল, মানে 2/4/2025, 2রা এপ্রিল বুধবারে এই শুনানিটা সুপ্রিম কোর্টে হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে বিচারপতি দুই বিচারপতি ডিভিশন বেঞ্চ এই উক্তিগুলো করছে, বড় ইন্টারেস্টিং। তো ভাবলাম একটু আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই যে এনগেজমেন্ট হয়ে যাওয়ার পরও বিয়ে না করার অভিযোগে এই মামলাটি হয়েছিল, আর অভিযোগকারিণী আইনজীবী, মানে অভিযোগকারিণীর যে মহিলা যিনি অভিযোগ করেছেন, তার আইনজীবী মাধবী দিভান কি জানাচ্ছেন, যে এখানে কোনো রোমান্টিক সম্পর্ক ভেঙে যাওয়ার ফলে ধর্ষণের অভিযোগ করা হয়নি। এই তরুণীর সম্বন্ধ করে বিয়ে ঠিক হয়েছিল অভিযুক্তের সঙ্গে, তাদের এনগেজমেন্টও হয়ে গিয়েছিল। ফলে ওই ব্যক্তি, অর্থাৎ
হবু স্বামীর সঙ্গে যৌন সম্পর্কে আপত্তি করেননি তরুণী। হোয়াট ইজ দিস? কিরকম লয়ার? তা লজ্জা থাকা উচিত। এনগেজমেন্ট হয়ে গেছে, লিগ্যাল প্রসিডিওর ধর্ম অনুযায়ী বিয়েটা হয়নি, তোমরা দুজন স্বামী স্ত্রীর মতো সম্পর্ক পাঠিয়ে ফেললে, আর এখন এসে কোর্টে বলছো। আমি জানি না, এটা তো আমার বিচার বুদ্ধিতে অসভ্যতা, নির্লজ্জতা। আপনারা কি বলবেন আমাকে ইনবক্সে জানাবেন। আর এই তরুণীর সম্বন্ধ করে বিয়ে ঠিক হয়েছিল অভিযুক্তের সঙ্গে, তাদের এনগেজমেন্টও হয়ে গিয়েছিল। তো ফলে ওই ব্যক্তি অর্থাৎ হবু বর স্বামীর সঙ্গে যৌন সম্পর্কে আপত্তি করেননি তরুণী। এটা হতে পারে, হওয়া উচিত। কিরকম তরুণী? ধৈর্য, এতটা অধৈর্য হয়ে পড়লেন, ধৈর্য ধরতে পারলেন না। আর দেখুন, কিন্তু অভিযুক্ত পরে ওই তরুণীকে বিয়ে করবেন না বলে জানো, হতেই পারে। তারপরেই তিনি ধর্ষণের অভিযোগ আনেন। খুব ইন্টারেস্টিং এই কেসটা, এই জন্য আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। বিচারপতিরা পাল্টা বলেন, আপনার মক্কেল যদি এতটাই সরল হন যে যখন তখন তাকে কেউ যা কিছু বুঝিয়ে প্রতারণা করতে পারেন, তাহলে তো তিনি আমাদের সামনে আসতেনই না। তিনি আমাদের সামনে, মানে তিনি তো প্রাপ্তবয়স্ক, আর তার ধর্ষণ কাকে বলে? জোর জবরদস্তি করে, ইচ্ছার বিরুদ্ধে, দ্যাট ইজ দ্য রেপ। আর দুজনের সহমতে যদি জিনিসটা ঘটে থাকে, দ্যাট ইজ নট এ রেপ অ্যাজ পার দ্য ইন্ডিয়ান ল, যতটুকু আমি বা আমার জ্ঞান বুদ্ধি বোঝে, বা যতটুকু আমি বুঝেছি। এবার দেখুন, এটা খুব ইন্টারেস্টিং বলে আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি। এরকম ঘটনা তো খুব একটা আসে না। মজার ব্যাপার হলো কি জানেন, যে আমার চ্যানেলে আপনারা এরকম বেশ মজার জিনিস পাবেন, যার জন্য আমি খুব গর্বিত। আগেও বলেছি যে আমার যারা ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার থাকেন, প্রত্যেকে একটা হাই লেভেল ক্যাটাগরির, ডেফিনেটলি তারা এডুকেটেড অ্যান্ড হাই এডুকেটেড। আর দেখুন, যে বিচারপতিরা যখন এই কথা বললেন যে এমন তো হতে পারে না যে তাকে বোকা বানিয়ে বোঝানো হয়েছে যে তার বিয়ে হবে, বিচারপতি বিন্দাল বলেন তিনি তো জানতেন যে এই সম্পর্ক কোনোদিন একদিন ভেঙে যেতে পারে। এখন এনগেজমেন্ট হয়নি, বিয়ে হয়নি, তার কোনো রেজিস্ট্রি ম্যারেজের সার্টিফিকেট নেই, বা অগ্নিসাক্ষী করে বিয়ে হয়নি, যে কোনো হিন্দু ধর্মমতের কথাই বলছি আমি। তার আগে উনি এরকমভাবে একটা নক্কারজনক সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়লেন, চূড়ান্ত একটা সম্পর্ক। আমি শারীরিক মিলনের কথাই বলছি। বিয়েটা ঠিকমতো পূর্ণতা পেল না। আর যেহেতু ছেলেটা এখন বিয়ে করতে রাজি হচ্ছে না, তুমি এবার তাকে ছেলেটার বিরুদ্ধে ধর্ষণের কেসে মামলা করে দেবে। এইসব কেস টেকে না, খুব একটা টেকে না। আর যদি কোনো অবৈধ কিছু ইললিগাল প্রসেস হয়, আলাদা ব্যাপার, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। এবার বিচারপতি যেটা বলছে, দেখুন ঠিক বলছে কথাটা। আর কি বলছেন, যে এই যে মহিলাটি, তিনি তো জেনেই তো তাতে সম্মতি দিয়েছিলেন। তা তো বোঝা উচিত ছিল যে বিয়েটা যে কোনো বিয়ে ভেঙে যেতে পারে, কারণ তার কাছে আইনত এখনও তাদের বিয়ে হয়নি, জাস্ট এনগেজমেন্ট হয়েছে। Engagement so called is not a marriage, তাই তো বলে। তারপর দেখুন, বেঞ্চ এমনও বলেছে, যদি দুই কলেজ পড়ুয়ার মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে ও একটি মেয়েকে ছেলেটি প্রতিশ্রুতি দেয় যে তাকে সে পরের সপ্তাহে বিয়ে করবে, কিন্তু করল না, তাহলে আপনার পক্ষ নিলে তো তাহলে সেটারও অপরাধ হতেই পারে।
বিয়ে করবো বলেছি, করলাম না, সো হোয়াট। বিচারপতি সুন্দ্রেশ তিনি তার প্রশ্ন, এত দুর্বল তথ্য প্রমাণের ভিত্তিতে কি আদৌ কাউকে দোষী সাব্যস্ত করা সম্ভব? ইটস দ্য কোয়েশ্চেন। মাধবী দিবানের জবাব, এই মহিলা উকিল, যে মহিলাদের সাধারণত কোনো বার্গেনিং পাওয়ার সেসব বিষয়ে থাকে না। এটা কোনো কথা, হাস্যস্কর কথা। সুপ্রিম কোর্টের লয়ার বলছেন, চিন্তা করি। আর তরুণীর বাবা ক্যান্সার আক্রান্ত ছিলেন, তিনি চেয়েছিলেন মেয়ের বিয়ে দেখে যেতে, মেয়ে বাবার ইচ্ছা পূরণ করতে চেয়েছিলেন শুধু। আরে ভাই, এটা হোয়াট ইজ দিস? এইসব কথার কি মানে আপনি বলুন তো। বাবা ক্যান্সার হয়েছে, আমি একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়লাম, বাবার ইচ্ছা পূরণ করার জন্য বিয়েটাই করলাম না, বিয়েটা হলোই না। তার আগে আমি নোংরামো করে বসে থাকলাম, তারপর যখন ছেলেটা বিয়ে করলো না তখন তাকে ফাঁসিয়ে দিলাম ধর্ষণ কেসে। হোয়াট ইজ দিস? এইরকম ঘটনা আপনি আইন আদালতে সারা ভারতবর্ষে পাবেন, এটা নতুন কিছু নয়। জাস্ট একটা এরকম ভুরি ভুরি আমার কাছে নিদর্শন আছে, কিন্তু আমি এই একটা মোটামুটি ভাবলাম যে এটা নিয়ে একটু আলোচনা করি। এইসব করতে গেলে বছর কভার হয়ে যাবে, তো এই একটা ঘটনা দিয়ে বাকিগুলো বিচার করা যেতে পারে। একটা হাঁড়ির ভাত টিপলে বোঝা যায় যে ভাত সেদ্ধ হয়েছে কিনা। তিনি তার মক্কেলের হয়ে তুখোড় যুক্তি দিয়ে বিচারপতিদের সামনে সওয়াল করেন, বর্তমানে যে মামলাটি শোনা হচ্ছে তা মোটেও কোনো ফ্রি কনসেন্ট বা স্বেচ্ছায় সম্মতি দেওয়া নয়। তার কথায় এখানে কনসেন্টের ধারণা স্পষ্ট করা খুব প্রয়োজন। ওই তরুণীর এনগেজমেন্ট ভেঙে গেলে সোশ্যাল টেবু হিসেবে গণ্য করা হবে, আর সেই জন্যই তিনি ভেবেছিলেন যদি তার হবু স্বামীকে সন্তুষ্ট করতে না পারেন তাহলে সেই ব্যক্তি তাকে ভবিষ্যতে বিয়ে করবেন না। হোয়াট ইজ দিস? এটা সে মেয়েটির উকিল বলছেন, মাধবী দিবান, সুপ্রিম কোর্টের লয়ার। তাকে শারীরিক চাহিদা যদি আমি মেটাতে না পারি, তার ইচ্ছার বিরুদ্ধে যদি আমি যাই, তাহলে আমার বিয়ে হবে না। এটা কোনো কজ, বাহানা হতে পারে? সুপ্রিম কোর্টে এই মামলাটা হয়েছিল। তারপরে দেখুন যে সেই যে তরুণটি তার সঙ্গে শারীরিক মিলনে সম্মতি প্রদান করে। খুব ভালো করে আমার ভিডিওটা দেখবেন, বুঝবেন। আর এই মাধবী দিবান, মহিলাটির মহিলা উকিল, লয়ার, ডেফিনেটলি অ্যাডভোকেট, আর তিনি বলছেন যে ওই অভিযুক্তের কাছে এটা একটা ক্যাজুয়াল সেক্স হতে পারে, কিন্তু তরুণীর কাছে নয়। তাহলে তুমি বিয়ের আগে কাগজপত্রে বিয়ে হলো না, তোমার শরীর তুমি তাকে দিয়ে দিলে, এটা there is any kind of the right fair justification in this suit হতে পারে? হাস্যস্কর। সুপ্রিম কোর্টের কেস, এটা কোনো এলেবেলে জুডিশিয়াল বা লোয়ার কোর্ট নয়, সুপ্রিম কোর্টে মামলাটা চলছে। আর সেইখানে সুপ্রিম কোর্টের একজন লয়ার এই সওয়ালটা করছেন, মহিলা লয়ার। আর তখন বেঞ্চ পাল্টা উত্তর দিলেন, বিচারপতিরা পাল্টা বললেন যে এতে কি পার্থক্য হয়? বিয়ে হলে সেক্ষেত্রে বৈবাহিক ধর্ষণের অভিযোগ আনা হতো। সুপ্রিম কোর্ট তারপরেই বলে যদি অভিযোগকারিণী এতটাই সরল হতেন তাহলে তো মাধবী দিবানের মতো সিনিয়র আইনজীবীকে দিয়ে মামলাটা দায়ের করতেন না।
ব্যাপারটা বুঝবেন। বিচারপতি সুন্দ্রেসের বেঞ্চ স্পষ্ট করে দেয় যে তারা কোনো নির্দিষ্ট কোনো জেন্ডারের প্রতি পক্ষপাত দুষ্ট ব্যবহার করছেন না। কোনো একটি লেন্স দিয়েও তারা এই মামলার বিচার করবেন না। বিচারপতি সুন্দ্রেসের কথায় আমারও মেয়ে রয়েছে, আর সেও যদি এই পরিস্থিতিতে পড়তো আমি বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে দেখতাম। খুব সুন্দর বলেছেন, দারুণ বলেছেন। এই ধরনের বিচারপতিদের কথা মানতে হবে যে উনি সুপ্রিম কোর্টের একজন বিচারপতি। অনেক ঘষা মাজা করে আজকে ওই পদটা তিনি এসছেন। কাছে কাছে তো আমরা এরকম ধরনের উক্তি, হাই লেভেলের ভাষা প্রয়োগজনিত শব্দ আমরা শুনতে অভ্যস্ত, আশা করব তাই হয়েছে এখানে। আর দেখুন, তবে খুবই তাৎপর্যপূর্ণ ভাবে বিচারপতি সুন্দ্রেস জানান যে হিন্দু বিবাহ আইনে যে বিবাহিত মহিলাকে স্বামীর সঙ্গে থাকতে বাধ্য করা হয় তার পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে। আর তার কথায় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে হিন্দু বিবাহ আইনে লিঙ্গ সাম্য থাকা উচিত এবং দাম্পত্য সম্পর্কে পুনঃস্থাপনের নামে স্ত্রীকে স্বামীর সঙ্গে থাকতে বাধা করা যায় না, মানে বাধ্য করা যায়। স্ত্রীকে স্বামীর সঙ্গে থাকতে বাধ্য করা যায় না। সুপ্রিম কোর্টের এমন পর্যবেক্ষণে বিভিন্ন মহল থেকে নানা প্রতিক্রিয়া এসেছে। এ তো আমাদের দেশে বিভিন্ন রকম মানুষ তো থাকেই, সে আপনারাও জানেন, আমিও জানি। আর পুরুষ অধিকার কর্মীরা যেমন এটা তাদের জয় হিসেবে দেখছেন, তেমনি আবার নারী অধিকার কর্মীরা মনে করছেন যে বিয়ের প্রতিশ্রুতিতে সহবাস এবং তা না হলে ধর্ষণের অভিযোগ কখনোই কোনো রক্ষণশীল মানসিকতার প্রকাশ নয়। তাদের বক্তব্যে এখানে তো কনসেন্ট কিভাবে তাদের আদায় করা হয়েছে তা দেখা হচ্ছে না। নো মিন্স নো। ধর্ষণ কাকে বলে সেই ডেফিনিশনটা এখানে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। মেয়েটির তরফ থেকে বলছে, ধারণাকে চ্যালেঞ্জ করা হচ্ছে। নো মিন্স নো, এই ধারণাটাকে চ্যালেঞ্জ করা হচ্ছে। কোনো মহিলার অসুবিধাজনক পরিস্থিতি বা পরিবেশকে কাজে লাগিয়ে যদি সম্মতি নেওয়া হয় তাহলে কি তাকে আদৌ ফ্রি কনসেন্ট বলা যায়? আইনি মহলের একাংশের মত যে এই ধরনের ধর্ষণ মামলায় দুটো বিষয় খুব গুরুত্ব দিয়ে দেখা হয়। তা হলো, প্রথম থেকেই কি সেই ব্যক্তি মেয়েটিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন যৌন সংসর্গের জন্যই, নাকি সত্যি বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু কোনো কারণে তা আর হয়ে ওঠেনি। পরেরটার ক্ষেত্রে ভারতের ফৌজদারি আইন অনুযায়ী তা ধর্ষণ নয়। একদম ঠিক। প্রথমটি ধর্ষণ এক আইনজীবীর কথায়, কিন্তু প্রথমটি প্রমাণ করা খুব কঠিন। সত্যি তো তাই। আমি বিয়ে করব বলেছি, ঠিক আছে, যাকে বলছি সে মেয়ে যদি চারিত্রিক দৃঢ়তা থাকতো বা তিনি যদি আইন সম্বন্ধে যদি তিনি কনসার্ন থাকতেন, মেয়েদের জীবনটা কি তিনি ভাবলেন কি খুব সস্তা? ও বিয়ে করবে কি না করবে তার উপর তিনি ভরসা করলেন না। বিয়ের আগেই তিনি সব কিছু দিয়ে বসলেন। একটাই মনোভাব তাকে কাজ করেছে, যদি সে আমাকে ভবিষ্যতে বিয়ে না করে। এই যুক্তিটা কতটা খাটতে পারে সেটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। আবার দেখুন যে এই যে যদি প্রথমটি
তো প্রমাণ সত্যি এই যে ঘটনাটা ঘটেছে কঠিন, প্রমাণ করা খুবই কঠিন। সেখানে ওই যে কথাগুলো এতক্ষণ ধরে বললাম ওই কথাগুলোই কাজ করবে। তুমি সম্মতি দিয়েছো ছেলেটাকে খুশি করার জন্য, তার মনটাকে খুশি করার জন্য, যেন সে তাকে বিয়ে করে। জাস্ট দিস ইজ দ্য কজ। এখানে সেটাই বলছেন। কিন্তু আর কি বলছেন যে তাই এই সব মামলা সাধারণত শাস্তির হার কম, শাস্তি হয় না। হুট করে তুমি একজনের সঙ্গে জড়িয়ে পড়লে, তারপরে সে বিয়ে করলো না, এবার তুমি তাকে ধর্ষণ কেসে ফেলে দিলে, ভালো বিচারক হলে এই কেসটাকে সেইভাবেই দেখবে। যাকে তাকে মেয়েদের স্বাধীনতা আছে বলে তুমি যাকে তাকে যেভাবে তুমি ফাঁসিয়ে দেবে, অত তোমার সেখানে মত ছিল। তুমি তো বাচ্চা মেয়ে নও, তুমি তো পূর্ণবয়স্ক প্রাপ্তবয়স্ক একটি মেয়ে, মহিলা। তুমি তোমার শরীর দিতে যাচ্ছ যে পুরুষকে বিয়ের আগে তোমার চিন্তা করা উচিত ছিল। হোয়াট এভার লাইক দ্যাট। আর সমাজতত্ত্ববিদদের একাংশ বলছেন সবসময় প্রি ম্যারিটাল, কথা মনে রাখবেন, সমাজতত্ত্ববিদরা বলছে যে সবসময়ই প্রি ম্যারিটাল সেক্স ছিল, আছে, আর ভবিষ্যতেও থাকবে। তা নিয়ে কেউ কমফোর্টেবল, আবার কেউ কমফোর্টেবল নন। বিশেষত উচ্চবিত্ত ও নিম্নবিত্তদের মধ্যে বিয়ের আগে যৌনতা অনেক আগে থেকেই রয়েছে। এটা আমরা সমাজে দেখছি, পেপার খুললে, টিভি খুললে। এটা আমাদের সময় এরকম ছিল বলে আমি মনে করতে পারছি না। তারপরে দেখলাম এসব জঘন্যতম কাজ হচ্ছে। যাই হোক, এখন তা সর্বব্যাপী হয়ে দাঁড়িয়েছে এরকম, বিয়ের আগেই স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তৈরি হয়ে যাওয়া। তারপরে বিয়ে হলো কি না হলো সেটা পরের ব্যাপার, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আর অনেক আছে তো বিয়ে না করি স্বামী স্ত্রী হিসেবেই 10 বছর, 20 বছর, 22 বছর কাটিয়ে দিচ্ছে। তারপরে তো হয় পুরুষকে মেরে কেটে কুচি কুচি করে ফ্রিজে রেখে দিচ্ছে, তারপরে ব্যাগ থলি করে দেহাংশ নিয়ে অন্য জায়গায় ফেলে দিচ্ছে। অথবা ওই পুরুষ, সে নারীর বাবা মাও জানে, হয়তো বাধা দিয়েছে শোনেনি, দুজনেই উচ্চবিত্ত পরিবারের নরনারী। এগুলো তো কর্ণাটক, ব্যাঙ্গালোরে ভুরি ভুরি ঘটেছে, অন্ধ্রপ্রদেশ, আমাদের বেঙ্গলেও ঘটেছে। দুজনেই চাকরি করেন, প্রাপ্তবয়স্কা, বিয়ে করেননি, একই রুমে 20 বছর, 16 বছর, 17 বছর, বেশ এত বছর থেকেছেন। তারপরে মনোমালিন্য হয়েছে, হয়তো মহিলা বা পুরুষ দুজনেই হয়তো কোনো পরকীয়া প্রেমে আবার ফেসে গেছেন, অশান্তি হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, একজন একজনকে এমনভাবে মেরে কেটে কুচিয়ে দিয়ে, ছুরি দিয়ে কুচি কুচি করে দেহাংশগুলো কেটে দিয়ে ফ্রিজে রেখে দিল সারা দিন। রাত্রেবেলা সেগুলো ব্যাগে ভরে অন্য কোনো নির্জন জায়গায় বা পুকুরে ফেলে দিয়ে গেল। পরে ধরা পড়ে, বিচার হয়, জেল হাজত হয়, সেটা আলাদা জিনিস। এটাকে আমি তো, আমার চোখে এগুলো খুব নোংরামো। হোয়াট এভার আপনারা কী বলবেন জানি না। আমি ফরেনার নই, আমি একজন রক্ষণশীল ভারতবাসী। অর্থাৎ বিয়ের আগে এই লিভিং কথাটা আমার আপত্তি আছে, এই হচ্ছে কথা। আমি দেখেছি এইরকম সম্পর্ক লং টার্ম 20 বছর, 25 বছর, 30 বছরও হয়েছে, কিন্তু তারপর কিন্তু সেই সম্পর্কে ফাটল ধরে, খুনোখুনি হয়ে যায়, লাশও পড়ে যায়। আমার অভিজ্ঞতায় আমি দেখেছি, একদম ঘটনা। পূর্ণতা পায় না। বিয়েটা দুজনের পারস্পরিক ভালোবাসার উপরে হয়, কিন্তু যদি শুধু শরীর ভিত্তিক হয়, ও বেশি দিন টিকবে না। আর যদি কোনো আর্থিক লোভ লালসা থাকে,
তো ওইভাবে জোড়াতালি দিয়ে, যেমন সাইকেল বা মোটর সাইকেল যদি লিক হয়ে যায়, গ্যাটিস মেরে মেরে 2, 4, 5টা, তারপর সেই টায়ারটা পরবর্তীকালে ফেলে দিতে হবে আপনাকে। ওইভাবে জোড়াতালি দিয়ে একটা সাইকেল বা মোটর বাইকের টিউব বেশি দিন চলতে পারে না। এখানেও ঠিক তাই। তাই সমাজকে সাবধান হওয়ার কথা আমার মনে হয় বলা উচিত, সজাগ হওয়া উচিত এখনকার ট্রেন্ডে ছেলে মেয়েদের। আর শুনলে শুনবে, না আসলে না শুনবে, আমি আপনি কে বলা? তাও তো আউট অফ কন্ট্রোল অফ দ্য প্যারেন্টস, হু কেয়ার্স। আর যেটা কথা, যে এই ধরনের ধর্ষণের ব্যাখ্যা আদৌ রক্ষণশীল মানসিকতা দিয়ে ব্যাখ্যা করা সম্ভবত ঠিক নয়, করা যায় না, করা উচিত নয়। এইটা বলার জন্য আজকে লাইভটা আমি করলাম। আমি ভাবলাম, এটা ভাবছিলাম অনেকদিন ধরে করবো করে আর করে উঠতে পারছি না সময়ের অভাবে। কারণ আমার আমি হয়তো নুন ভাত খাই, নুন আনতে পান্তা ফুরায়, কিন্তু একটু বাইরে ঘুরতে যাই, ভালো লাগে। আমার পোস্টগুলো দেখবেন, যে আমার মৃত্যুর পর আমি কখনো চাই না যে লাখ লাখ টাকা খরচা করে ভাই কয়েক হাজার লোককে দিয়ে আমার শ্রাদ্ধ করো। আই ডোন্ট লাইক দিস। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ, ঈশ্বরের পরম করুণা, আমি মোটামুটি জীবনটা ওইভাবেই ভোগ করেছি। পান সুপারি বিড়ি সিগারেট নেশাভান একদমই করি না। এককালে ভালো স্পোর্টসম্যান ছিলাম। আমার ড্রয়িং রুমে অনেক ন্যাশনাল লেভেলের অনেক ট্রফি আছে। আমি ভালো এনসিসি ক্যাডেট ছিলাম, আমি আর্মি ট্রেন্ড। ঠিক সেইভাবেই আমি নেশার মধ্যে শুধু চাটা খাই, এই আর কিছু না। সিনেমা ফিনেমা দেখি না, সিরিয়াল ফিরিয়াল দেখার প্রয়োজন মনে করি না। এই মানুষের কাছে শুধু একটাই আছে যে একটু বাইরে ঘুরতে যাব, পাহাড়ে যাব, সমুদ্রে যাব। তো সমুদ্র থেকে আমি বেশি অ্যাটেন্ড করেছি গহন অরণ্যে, ফরেস্টে, আর নির্জন বরফা শুভ্র সাদা বরফাবৃত পাহাড় পর্বত। নিজেকে সেভাবে আমি এনজয় করেছি। যে একটা মানুষ একা যদি আপনি ঘুরতে যান, পরিবারকে না নিয়ে যান, তার একটা ফিলিংস আলাদা পাবেন। আর পরিবারকে নিয়ে যদি যান ঘুরতে, তার ফিলিংসটা আপনি আলাদা পাবেন। তার ফিলিংসটা আপনি বাইরে গেলেও যেরকম ফিলিংস পাবেন, ছেলে মেয়ে, নিজের স্ত্রী, আপনি বাড়িতে সংসারও ঠিক সেটাই পাবেন। আর যদি আপনি একা যান, তাহলে আপনি লাইফকে ভালো অনেকগুলো প্রশ্ন করতে পারবেন। হোয়াট ইজ দ্য লাইফ? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য অ্যাকচুয়াল লাইফ? ব্যাংকে কোটি কোটি টাকা, 10-12খানা গাড়ি, নেম ফেম, এগুলো কতটা প্রাচুর্যতা আপনাকে সুখ দিতে পারবে, বাট দে ওন্ট গিভ ইউ আ পিস। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমি আমার লাইফটা এখানে, আমার ভিডিওটা এখানে আমি শেষ করছি। বাই বাই, টাটা।